এডুকেশন গাউড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBSSC গ্রুপ ডি এন্ড ক্লার্কশিপ রিলেটেড ম্যাথ এবং জিকে সেট নিয়ে আলোচনা করব। এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি আর WBSSC গ্রুপ ডি এবং ক্লার্কশিপের উপর। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, আমাদের প্লেলিস্টে সেই ক্লাসগুলি দেওয়া রয়েছে। তবে দেখো আজকে কি রয়েছে। প্রথম যেখানে কোশ্চেন দেওয়া রয়েছে কনস্টিটিউশনের উপরে, ধারা 32 ভারতীয় সংবিধানের কোন অংশের অন্তর্গত? পার্ট 3 অন্তর্গত। পার্ট 3 এর মধ্যে রয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। এখানে ধারা আর্টিকেল 32 এর মধ্যে অন্তর্গত রয়েছে। আর্টিকেল 32 কনস্টিটিউশনাল রেমেডির কথা বলা হয়। কনস্টিটিউশনাল রেমেডিস, কারো যদি ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয় সে আদালতে যেতে পারে, সেই রিলেটেড এটা রয়েছে আর্টিকেল 32 এর মধ্যে। আর একেই বলা হয়েছে হার্ট অ্যান্ড সোল অফ দি কনস্টিটিউশন। হার্ট অ্যান্ড সোল অফ দি কনস্টিটিউশন, এটা বলেছিলেন আমাদের বি.আর. আম্বেদকর। পশ্চিমবঙ্গের নিচে কোন জেলায় লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? এর সঠিক উত্তর অপশন সি, দার্জিলিং জেলায় লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম রয়েছে কলকাতায়। কলকাতায় সবচেয়ে কম। আর ভারতের মধ্যে সবচেয়ে বেশি লিঙ্গ অনুপাত রয়েছে কেরলে, যাকে আমরা বলি সেক্স রেশিও, সবচেয়ে বেশি বেশি এটা হলো কেরলে। আর সবচেয়ে কম রয়েছে রাজ্যের মধ্যে হরিয়ানা। হরিয়ানা। ওয়েস্ট বেঙ্গলে যে সেক্স রেশিও রয়েছে তাহলে 950, তাহলে প্রতি 1000 মেলের মধ্যে 950 জন ফিমেল রয়েছে। আর ইন্ডিয়ার ক্ষেত্রে তা 943 2011 সেন্সাস অনুযায়ী, এটা মাথায় রাখবে। কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত কর্ণাটক রাজ্যে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাইগা তামিলনাড়ুতে রয়েছে, কোডাইকুলাম এখানেও রয়েছে তামিলনাড়ু, এটা সবচেয়ে বড়। দ্বৈত শাসন প্রশাসন ব্যবস্থা, যাকে নিজামত বলা হতো, মাত্র 3 বছর বাংলার সম্পদের ক্ষয়ক্ষতি ঘটায় এবং কোন রাজ্যপাল দ্বারা এই ব্যবস্থা চালু করা হয়? এর সঠিক উত্তর অপশন বি, রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভের পলাশির যুদ্ধের সময়। পলাশির যুদ্ধের সময়। এবার একটা ম্যাথ। রাহুল তার আয়ের কিছু অংশ ব্যয় করে, বাকি অংশ সঞ্চয় করে। তার ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত যথাক্রমে 3:4। তবে রাহুলের আয় যদি এত টাকা হয় তার খরচ কত? তাহলে এখানে ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত দেওয়া রয়েছে। ব্যয় মানে এক্সপেন্ডিচার আর সঞ্চয় হলো সেভিং, যার অনুপাত 3:4। আর আমরা ইনকাম মানে জানি এক্সপেন্ডিচার প্লাস তোমার সেভিং, এই দুটো মিলেই আমাদের ইনকাম হয়। তাহলে আমাকে টোটাল ইনকাম দেওয়া রয়েছে। ইনকাম মানে টোটালের ভ্যালু দেওয়া রয়েছে 437 হলো আমাদের ইনকাম অনুপাত হিসাবে, এবং যার ভ্যালু 56,000। তাহলে একের ভ্যালু 56, 8,000, তাহলে তার খরচ কত? মানে 3 এর মান আমাকে বের করতে হবে। 3 8 24,000। যদি একটি ট্রেন তার দূরত্বের প্রথমার্ধ 3 কিমি প্রতি ঘন্টায় গতিতে এবং দূরত্বের দ্বিতীয়ার্ধ 6 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, তবে তার ট্রেনের গড় গতিবেগ কত? ট্রেনের গড় গতিবেগ বের করার ফর্মুলা হলো 2ab/a + b। প্রথম অর্ধেক যায় 3 কিলোমিটার পার আওয়ার বেগে, সত্যের 2 তো বসবেই। আর পরের অর্ধেক যায় 6 কিলোমিটার বেগে, মানে b এর মান। তাহলে 6 আর 3 9, a + b। 3 3 9, 3 দোকানে 6। 2 দোকানে 4 কিলোমিটার পার আওয়ার হলো এভারেজ স্পিড। একজন শিক্ষার্থী পরীক্ষায় 40% নম্বর পায় এবং 40 নম্বরের জন্য ফেল করে, অন্যজন 60% নম্বর পেয়ে 20 বেশি স্কোর করে। তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কতজন পরীক্ষা কততে হয়েছিল? তাহলে একজন 40% মার্ক পেল এবং এর জন্য সে 40 নম্বরের জন্য ফেল করলো। আরেকজন 60% মার্ক পেল, এতে সে 20 নম্বর বেশি পেয়ে পাস করলো। তাহলে এই যে তাদের ডিফারেন্স, এই ডিফারেন্সটা হলো পার্সেন্টেজে 20,
কিন্তু এখানে দেখো একজন 40 নম্বরের জন্য ফেল করেছে, আরেকজন 20 নম্বর বেশি পেয়ে পাস। তাহলে এই ডিফারেন্সটা 20% ভ্যালু যখন আলাদা থাকবে, একটা বিয়োগ একটা কি যোগ, একই হলে বিয়োগ করবো আর বিপরীত হলে যোগ করবো। তাহলে 40 আর 20 বিপরীত মাইনাস করে যোগ করলো, তাহলে 20% মিলে 60। আমাকে বের করে সর্বোচ্চ নম্বর কত, সর্বোচ্চ মানে 100% এর মার্ক আমাকে নির্ণয় করতে হবে। 20% 60 তাহলে 1% এর ভ্যালু হবে এখানে 3, 20 3 গুণিত 60, তাহলে 100% এর ভ্যালু হবে 300। এটাই আমাদের ফুল মার্কস। আয়তক্ষেত্রের একটি উদ্যান যার দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 15 মিটার বেশি, যদি উদ্যানের পরিসীমা 110 মিটার হয় তাহলে উদ্যানের দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 15 মিটার বেশি, তাহলে আমি বেডটা আমি ধরে নিলাম x, তাহলে লেন্থ আমাদের দাঁড়াবে 15 প্লাস x, এবং এর পরিসীমা দেওয়া রয়েছে 110, তাহলে পরিসীমা বের করার ফর্মুলা হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, যার ভ্যালু দেওয়া রয়েছে 110। আমি এখন এল আর বি এর মান এখানে পুট করবো, 2 ইন্টু এল এর মান 15 প্লাস এক্স আর বির মান এক্স, তাহলে 15 প্লাস 2x ইজ ইকুয়াল টু 110। 2 দিয়ে কাটাকাটি 55 দোকানে 110, তাহলে 2x ইকুয়াল টু 5 5 0 5 থেকে 4, তাহলে x ইকুয়াল টু 20, x এর মান 20। x মানে আমি প্রস্থ দিয়েছিলাম, প্রস্থ হলো 20, দৈর্ঘ্য হবে 20 প্লাস 15 মানে 35, অপশন বি। 1724 সালে নিজাম উল মুলক কোন রাজ্য প্রতিষ্ঠা করেন? নিজাম উল মুলক হায়দ্রাবাদ রাজ্য স্থাপন করেছিলেন। পারমাণবিক বোমার জনক হিসাবে কাকে বিবেচনা করা হয়? যে রবার্ট ওপেনহাইমারকে পারমাণবিক বোমার জনক বলা হয়। 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তখন পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছে বা ফেলা হয়েছিল জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে। সেই পারমাণবিক বোমা তৈরির পেছনে অন্যতম ব্রেন ছিল যে রবার্ট ওপেনহাইমারের, এই জন্য তাকে পারমাণবিক বোমার জনক বলা হয়। যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল জাপানে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তার নাম ছিল লিটল বয় এবং ফ্যাটম্যান। এরপরে দেখো থমাস এডিসন, তিনি বাল্ব আবিষ্কার করেছিলেন, বাল্ব আবিষ্কারের সঙ্গে তিনি জড়িত বাল্বের। আলবার্ট আইনস্টাইন আপেক্ষিক থিওরি অফ রিলেটিভিটি তিনি দিয়েছিলেন, আপেক্ষিকতাবাদ তত্ত্ব টিভিটি। আর নিকোলা টেসলা যে এসি কারেন্ট রয়েছে অল্টারনেটিভ কারেন্ট বলি, সেটা নিয়ে তিনি গবেষণা করেছিলেন। মিশ্র অর্থনীতি বলতে কি বুঝো? মিশ্র অর্থনীতি যেখানে সরকারি এবং বেসরকারি দুটো একসঙ্গে মিক্স থাকবে, তার মানে অপশন সি হবে সঠিক উত্তর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1948 সালে 7 এপ্রিল প্রতিষ্ঠিত হয় এবং বিশ্ব সংস্থা WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর জেনেভাতে অবস্থিত। WHO হেডকোয়ার্টার হলো জেনেভাতে অবস্থিত এবং WHO এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং এটি স্থাপিত হয় 1939 সালে 7 এপ্রিল। আর 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবেও পালিত হয়, ওয়ার্ল্ড হেলথ ডে। রোমে FAO হেডকোয়ার্টার, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ওয়াশিংটন DC ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে এখানে। প্যারিস UNESCO এর হেডকোয়ার্টার। নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জাতীয় উদ্যান? অপশনতে রয়েছে নেওড়াভেলি ন্যাশনাল পার্ক, অপশন বি সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক, অপশন সি রয়েছে গরুমারা, অপশন ডি বক্সা। প্রত্যেকটি পশ্চিমবঙ্গে রয়েছে এবং এর সঠিক উত্তর হবে অপশন বি সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক। সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ন্যাশনাল পার্ক, এটি দেখাতে পাওয়া যায় দার্জিলিং এ। নেওড়াভেলি ও দার্জিলিং এ অবস্থান করেছে। গরুমারা রয়েছে জলপাইগুড়ি। বক্সা আলিপুরদুয়ার। নিম্নলিখিত মৌর্য সম্রাটদের মধ্যে প্রিয়দর্শী নামটি কার সাথে যুক্ত? এটি সম্রাট অশোকের সঙ্গে যুক্ত। মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য 1, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। অশোক একটা যুদ্ধ করেছিল, তার নাম হলো কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ শুরু হয়েছিল 269 বিসিতে, সরি একটু ভুলে 261 বিসিতে, আর তিনি সিংহাসনে বসেন 269 বিসিতে।
এই কলিঙ্গ যুদ্ধের পর অনেক তার সৈন্য মারা যায়, এই জন্য তিনি চণ্ডাশোক থেকে মহাশোকে পরিণত হন। রবি এবং শিবের মাসিক আয়ের অনুপাত 1:2, তাদের মাসিক ব্যয়ের অনুপাত 1:3। যদি প্রত্যেকে যদি প্রতি মাসে 4000 টাকা সেভিং করে তাহলে শিবের মাসিক আয় কত? তাহলে দুজন রয়েছে, রবি এবং শিব। তাদের ইনকামের অনুপাত এখানে দেওয়া রয়েছে 1:2 এবং তাদের এক্সপেন্ডিচারের অনুপাত দেওয়া রয়েছে 1:3। আর প্রত্যেকেরই সেভিং 4000 টাকা। তাহলে সেভিং মানে একটুকে শেখানো হলো ইনকামের থেকে আমরা এক্সপেন্ডিচার বিয়োগ করব, সেটা হবে সেভিং। তাহলে এই টাইপের অঙ্কর ক্ষেত্রে আমাকে বের করতে বলছে শিবের মাসিক আয় কত, শিবের মাসিক ইনকাম কত। তাহলে এই টাইপের অঙ্কর ক্ষেত্রে তোমাকে লক্ষ্য করতে হবে এই যে সেভিং মানে তো ইনকাম থেকে এক্সপেন্ডিচার বিয়োগ, তাহলে এই দুটোর মধ্যে গ্যাপটা সেম আছে কিনা। এর গ্যাপ কত? এর গ্যাপ কত? 2। কেন একটু পরে বুঝবে। গ্যাপটাকে সমান করতে অল্টারনেট দিয়ে গুণ করতে, উপরটাকে 2 দিয়ে গুণ করব আমি, নিচেরটাকে 1 দিয়ে গুণ করব। 2 অক্ষে 2, 2 দোকানে 4। নিচেরটাকে যদি 1 দিয়ে গুণ করি 1:3। তাহলে দেখো উপরে রয়েছে ইনকাম, নিচে রয়েছে কি এক্সপেন্ডিচার। তাহলে ইনকাম থেকে যদি আমি এক্সপেন্ডিচার বিয়োগ করি তাহলে নিশ্চয়ই আমি সেভিং পাবো। আর সেভিং দুজনের ক্ষেত্রে সেম হবে, এই জন্য আমি সেম করার জন্য এই ডিফারেন্সটা সেম করে নিলাম। যে 2 এর থেকে 1 বিয়োগ করো 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে একটা হলো আমাদের সেভিং। এই সেভিং এর ভ্যালু দেওয়া রয়েছে 4000। এখান থেকে বের করতে বলেছে শিবের মাসিক আয় কত। শিব মানে এখান থেকে নতুন যে আমি রেশিও পেলাম সেখান থেকে কিন্তু নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। শিবের ক্ষেত্রে কত? 4, মানে 4 এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। 4 4 16,000। যদি বলতো রবির মাসিক আয় 2 এর ভ্যালু বের করতাম, তখন হতো 4 দোকানে 8000। 9 জন লোক 12 দিনে একটি কাজের অর্ধেক সম্পন্ন করে, 24 জন লোক ওই একই কাজ কতদিনে শেষ করবে। এই টাইপের অঙ্ক করতে আমরা M1 D1 T1 W2 M2 D2 T2 W1 এর টাইম এন্ড ওয়ার্কের এই ফর্মুলা দিয়ে এই টাইপের অঙ্ক করবো আমরা। M1 এর মান দেওয়া রয়েছে 9, 12 দিন, মানে D1 এর মান এখানে 12, অর্ধেক কাজ করে। অর্ধেক মানে এখানে W1 এর মান এটা হলো অর্ধেক, তাই W1 তো সমান সমান এই পাশে, তাহলে এই পাশে আমরা হাফ লিখবো। তারপরে 24 জন লোক, তাহলে M2 এর মান 24, কত দিনে করবে সেটা আমাকে বের করতে বলেছে। কিন্তু W1 এর মান হাফ, তাই W2 এর মান কত? গেল W1, তাই W2 এর মান হলো 1, তাই ওই কাজটা করবে, সম্পূর্ণ কাজটা করবে, তাই W2 আমাকে 1 ধরতে হবে। তাহলে কত দিনে শেষ হবে? 12 কাটাকাটি এই 12, তাহলে ডি এর মান হবে আমাদের 9, অপশন এ। যদি x প্লাস ওয়াই ইকুয়াল টু 15 হয়, x ওয়াই 75, তবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? তার মানে এটা ফর্মুলার সাহায্যে অঙ্ক করতে, বীজগণিতের অঙ্ক। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এর ফর্মুলাটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এর দুটো ফর্মুলা রয়েছে, আরেকটি ফর্মুলা হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2xy। এখানে মানটা দেওয়া রয়েছে প্লাসে, তাই আমাকে এই দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে x প্লাস ওয়াই এর ভ্যালু 15, তাহলে 15 স্কোয়ার মাইনাস 2xy এর ভ্যালু 45, তাহলে 15 স্কোয়ার 225, আর 45 এর 2 দিয়ে গুণ করে 90, 0 0, 12 থেকে 9 বিয়োগ করলে আমাদের হবে 3, আর সরি 0 0 তো 5 হবে এখানে, 5, 12 থেকে 9 বিয়োগ করলে 3 2 3 135, অপশন বি। বিশ্ব গন্ডার দিবস কবে পালন করা হয়? অপশন ডি 22শে সেপ্টেম্বর। পরের কোশ্চেন বলছে একটি অঙ্ক, একটি ট্রেন 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 20 কিলোমিটার পার আওয়ার, তাই এবং তার অতিরিক্ত 50% দূরত্ব অতিক্রম করে 35 কিলোমিটার পার আওয়ার বেগে, সমস্ত যাত্রাপথে গড় দূরত্ব কত? তাহলে ফার্স্ট কন্ডিশনে বলা রয়েছে সে 60 কিমি অতিক্রম করে 20 কিলোমিটার পার আওয়ার বেগে, তারপর তার অতিরিক্ত 50% দূরত্ব, মানে 60 ছিল পূর্বে তার ডিস্টেন্সটা, এখন তার ডিস্টেন্সটা বৃদ্ধি করা হলো কত? 50% বাড়ানো হলো। 60 50% করলে আমরা পাবো অর্ধেক, মানে 30 বাড়ানো হলো। পূর্বে ছিল 60, এখন এক্সট্রা 30 আরো নেওয়া হলো, তাহলে এখন কত হবে আলটিমেটলি? 60 এর সঙ্গে 30 যোগ, তাহলে 90 কিমি। 50% বাড়ানোর পর এটা হলো এখন নিউ ডিস্টেন্স, এখন সেই দূরত্ব যায় 45 কিলোমিটার পার আওয়ার বেগে। এখান থেকে আমাকে বের করতে বলেছে তার এভারেজ স্পিড কত। তাহলে এভারেজ স্পিড বের করা এই ক্ষেত্রে ফর্মুলা হলো টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স আমি 90 আর 60 যোগ করে নেব 150, আর টাইম বের করব, তার মানে 60 কিলোমিটার যায় 20 কিলোমিটার পার আওয়ার বেগে, এই ক্ষেত্রে টাইম হবে 3 ঘন্টা, আর 90 কিলোমিটার যায় 45 কিলোমিটার পার আওয়ার বেগে, টাইম হবে 2 ঘন্টা। টোটাল টাইম 3 আর 2 5।
30 কিলোমিটার পার আওয়ার। অপশন বি। x মাইনাস 1/x ইকুয়াল টু 7 হলে এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে x মাইনাস 1/x ইকুয়াল টু 7। তাহলে আমি এখান থেকে বলতে পারি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত, তাহলে a স্কোয়ার প্লাস 2 7 7 49 প্লাস 2 ইজ ইকুয়াল টু 51। কেননা কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর ফর্মুলা হলো, এই দুটো ফর্মুলা রয়েছে, যেহেতু মাইনাসের মান মাইনাসেরটা দিয়ে ইউজ করব, প্লাস 2ab, তাই এটা কাটাকাটি যাবে, তার মানে কি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2, a মাইনাস 7 7 49 প্লাস 2 51। তুমি এইভাবে মনে রাখবে যে এই আকারে থাকে, তাহলে ডাইরেক্ট স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান হবে a স্কোয়ার প্লাস 2, 7 মানে এখানে a গেল। আমাদের দরকার x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এইবার মানটা দেখো প্লাসে আছে, তার জন্য ফর্মুলা কি হবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 51 স্কোয়ার, a মানে এখন আমাদের 51 মাইনাস, তাহলে 51 স্কোয়ার যদি আমরা করি, তাহলে 51 কে 51 দিয়ে গুণ, তাহলে এককে 1 5কে 5 5 5 10 5 5 26 2601 মাইনাস 2, 11 থেকে 2 গেলে 9, 10 থেকে 1 বিয়োগ করলে 9, 6 থেকে 1 বিয়োগ করলে 5 2 2, 2599 হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, পিতা ও পুত্রের বর্তমান বয়স সমষ্টি 45 বছর, 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:1, তাহলে পিতার বর্তমান বয়স কত? তাহলে 5 ইয়ার অ্যাগো, 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:1, তাহলে বললাম ফাবার বয়স আমি তাহলে বলতে পারি 6x, ছেলের বয়স হলো তাহলে x হবে, তাহলে 5 বছর আগে তাহলে বর্তমান বয়স কত হবে, তার মানে এর সঙ্গে 5 যোগ করতে হবে, ছেলের সঙ্গেও 5 যোগ করতে হবে, তাহলে আলটিমেট দুজনের বয়সের সমষ্টি 5 বছর পর সেটা হবে, 5 বছর পর মানে কি 5 বছর আগে ছিল এত, মানে বর্তমান প্রেজেন্ট 6x প্লাস 5, এর প্রেজেন্ট বয়স হবে x প্লাস 5। এখন বলছে তাদের সমষ্টি মানে বর্তমান বয়সের যোগফল, মানে এই দুটো যোগফল 6 কে কত 7x 5 5 10 ইকুয়াল টু 45, তাহলে x ইকুয়াল টু আমরা পাবো 35, বিয়োগ করলে 7 কে 7 দিয়ে ভাগ করে 5, x এর মান আমরা বের করলাম 5। মানে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স হলো আমাদের 6x প্লাস 5, এখানে মানটা বসাতে হবে, x এর মান 5, 6 30 আর 5 35, x এর জায়গায় 5 পুট করলাম। একটি ট্যাঙ্ক সাধারণত 6 ঘন্টায় ভরা যায়, এটি নিচে ফুটো হওয়ার কারণে এটি পূরণ করতে 4 ঘন্টা সময় লাগে, 4 ঘন্টা সময় বেশি লাগে। ট্যাঙ্কটি পূর্ণ হলে ফুটো দিয়ে এটি কত খালি করবে? তাহলে একটি ট্যাঙ্ক 6 ঘন্টায় ভর্তি করে, আরেকটাতে ভর্তি প্লাস কি পূরণ করে, মাঝখানে লিক রয়েছে, তখন 4 ঘন্টা সময় নেয়। তাহলে এখন বলছে তাহলে ফুটো এটি কত খালি করবে, এর জন্য আমি কি করতে টোটাল ইউনিট কাজ করতে হবে, 6 আর 4 এর লসাগু করবো, সেটা হবে 12, 6 দোকানে 12, 4 দিয়ে 3 4 12, তাহলে থেকে বিয়োগ করে নিতে হবে, 3 এর থেকে 2 গেলে 1, এটা হলো এফিসিয়েন্সি, আর এটা হলো টোটাল ইউনিট কাজ। তাহলে আমাদের দরকার টাইম, টোটাল ইউনিট কাজ বাই এফিসিয়েন্সি, তাহলে হবে 12, অপশন সি। বার্ষিক চক্র সুদের হারে এত টাকায় বার্ষিক 10% হলে সুদের হারে এত টাকায় হবে, তার মানে আমাদের টাইমটা বের করতে বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে ফর্মুলা হলো অ্যামাউন্ট ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার a, অ্যামাউন্ট বাই p ইজ ইকুয়াল টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার a, এর মান হলো 2662, নিচে 2000, 1 প্লাস r এর মান আমাদের 10, 10 বাই 100, n এর মান আমাকে বের করতে হবে। কাটাকাটি করলে 1331, এটা করলে 1000, তাহলে 1331 মানে 11, আর 1000 মানে হলো 10, তাহলে 11 বাই 10 এর কিউব, এটা কাটাকাটি করো, 10 কে 10 একে 11, তাহলে 11 বাই 10 টু দি পাওয়ার n, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, তার মানে n এর মান আমরা বের করলাম 3, n হলো আমাকে বের করতে বলছে বছর কত। স্যার ফ্রেডরিক বেন্টিং কি আবিষ্কার করেছিলেন? তিনি ইনসুলিন আবিষ্কার করেন, ইনসুলিন একটা হরমোন তিনি আবিষ্কার করেছেন। ইনসুলিন হরমোন নির্গত হয় অগ্নাশয়ের বিটা কোষ থেকে, অগ্নাশয়ের বিটা কোষ থেকে। ইনসুলিন হরমোন যদি কম ক্ষরিত হয় তাহলে ব্লাড সুগার হয়, ব্লাড সুগার। এই ইনসুলিন হরমোন কি করে, আমার যে খাবারের মধ্যে গ্লুকোজ থাকে সেই গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন উৎপন্ন করে। ইনসুলিন কম খাওয়ানো হলে পরে গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন উৎপন্ন হবে না, তার মানে কি রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি হবে, তখন সেই যে ডিজিজ তাকে আমরা বলি ব্লাড সুগার, মধুমেহ রোগ। কেন্দ্র থেকে আরএস জ্যায়ের দূরত্ব 20 সেমি, জ্যাটির দৈর্ঘ্য 30 সেমি, বৃত্তের ব্যাস কত? তাহলে বৃত্ত আমাকে অঙ্কন করতে হবে,
এখন বলছে আর এস জ্যায়ের দৈর্ঘ্য 20 সেমি কেন্দ্র থেকে। আচ্ছা, এটা হলো আমাদের জ্যা আর এস, এবং জ্যাটার দৈর্ঘ্য তো হয়েছে 30 সেমি, এটা 30। আর যে কেন্দ্র থেকে এর দূরত্ব, কেন্দ্রকে আমি ও ধরলাম 20 সেমি। এখন আমাকে বের করতে বলছে ব্যাস কত, তাহলে ও এস হলো আমাদের ব্যাস, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত রেখাটাকে ব্যাসার্ধ বলা হয়, ও এস হলো আমাদের ব্যাসার্ধ। তাহলে আমি যদি ব্যাসার্ধের মান বের করতে পারি, তাহলে ব্যাসটাকে 2 দিয়ে গুণ করে দিলেই ব্যাস, ঠিক না? তার মানে সবসময় মনে রাখবা, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর যেখানে ব্যাসার্ধ রয়েছে সেটা সবসময় লম্ব হয় এবং সেটা সমান দুটো ভাগে ভাগ করে। তার মানে এই মাঝখানের পোর্শনটা হবে আমাদের অর্ধেক, 15, জ্যায়ের অর্ধেক। তাহলে এম যদি ধরি, তাহলে এস, এটাকে যদি আমি এম ধরি, তাহলে এস এম এর মান আমাদের হবে 15, আর আর এস এর মান হলো আমাদের 30। আর এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে সব সময়, যদি বৃত্তের জ্যায়ের উপর বৃত্তের ব্যাসার্ধ এইভাবে অবস্থান করে, তখন কি এটা 2 ভাগে ভাগ করে এবং কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে হয়ে 90 ডিগ্রি মানে সমকোণী ত্রিভুজ হয়ে গেছে এখন আমাদের 90 ডিগ্রি, আর এই বাটা 15। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ সাহায্যে কি অতিভুজ বের করবো, লম্ব আর ভূমি জানি, তাহলে অতিভুজ বের করলে আমাদের ব্যাসার্ধ, লম্ব স্কয়ার 20, 20 স্কয়ার 400, প্লাস ভূমি স্কয়ার আমাদের 15, তাহলে 15 15 225, তার রুট করতে হবে। 400 আর 225 মানে 625, 625 এর বর্গমূল করলে 25, তাহলে ও এস হলো 25, মানে ব্যাসার্ধের মান যদি বলতো তাহলে 25 অ্যান্সার। কিন্তু ব্যাস বের করতে বলছে, তার ব্যাসার্ধের কি দ্বিগুণ করলে আমাদের ব্যাস, ব্যাসার্ধের দ্বিগুণ করলে আমাদের ব্যাস, তাহলে ব্যাসার্ধ আমাদের 25, তাকে 2 দিয়ে গুণ করবো, সেটা আমি ব্যাস পাবো, তাহলে ব্যাসই আমাকে নির্ণয় করতে বলি। যদি ব্যাসার্ধ বলতো, ব্যাসার্ধ বলে অ্যান্সার 25, আর ব্যাস বলেছে তাই 50। ব্রিটিশ সরকার 1856 সালে একটি আইন পাশ করেছিল, নিম্নলিখিত সামাজিক সংস্কারগুলির মধ্যে কোনটির জন্য এটি হয়েছিল? শুধু বিবাহের রীতি নির্মূল, বিধবা পুনর্বিবাহ, নারী শক্তি হত্যার বিরুদ্ধে আইন, না স্ত্রী রীতি নির্মূল? সঠিক উত্তর হবে অপশন বি, বিধবা পুনর্বিবাহ আইন। আর 56 সনে এটি পাশ হয়েছিল। এটিতে লর্ড ডালহৌসি এবং লর্ড ক্যানিং দুজনেরই ভূমিকা ছিল। ক্যানিং এটা তৈরি করেছিল রুলটা, আর এখানে পাস করা হয়, মানে ড্রাফট করা হয়েছিল লর্ড ডালহৌসির সময়, আর লর্ড ক্যানিং এর সময় পাস হয়েছিল। এটাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। a/b = 2:3, c/d = তাহলে এত এর মান কত? তাহলে a/b এর মান এখানে দেওয়া রয়েছে 2:3, আর c/d এর মান দেওয়া রয়েছে 5a/3b। তাহলে এর মান আমি এখানে বসিয়ে দেবো, এর মান 2, তাহলে 5 দোকানে 10, আর b এর মান 3, 3 দোকানে 6। এখন বুঝি 2c + 5d এর মান, তাহলে 2c/5d। c এর মান 10, এখন 10 দোকানে 20, আর d এর মান 6, 5 6 30, কাটাকাটি করে দাও। আচ্ছা, 2:3, 2c/5d, একটু চেক করে। a/b হলো 2:3, আর c/d, c/d বলছে 5a, a কে 5 দিয়ে গুণ করতে বলেছে, 5 দোকানে 10, আর b কে 3 দিয়ে। আচ্ছা, b কে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে 3 3 এখানে 9 হবে। তাহলে আমাকে এখানে বের করতে বলছে 2c/5d এর অনুপাত। 2c, c কে 2 দিয়ে গুণ করবো, 10 দোকানে 20, 5d, এই যে d কে, d মানে 9, 9 কে 5 দিয়ে গুণ করবো, 45, 5 9 45, 4:9। নিম্নলিখিত মধ্যে কোনটি ভারতের প্রথম মহাকাশ কর্মসূচি বলে অভিহিত হয়? ভারতের গগনযান মিশন, যা টার্গেট করা হয়েছে 2026-এ লঞ্চ করা হবে, এখানে মানুষ যাবে, মনে রাখবে। জাতীয় ক্রীড়া পুরস্কারে চিরাগ শেট্টি এবং স্বাস্তিক সাইরাস রেঙ্কিরেড্ডিকে কোন পুরস্কার দেওয়া হয়েছিল? তারা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। এটি হলো ভারতের খেলার স্পোর্টসের উপর সবচেয়ে বড় পুরস্কার। এর আগে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, খেলরত্ন পুরস্কার। তাহলে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের পূর্ব নাম কি ছিল? অ্যান্সার হবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। যে পুরস্কারটা দেওয়া শুরু হয় 1991 থেকে 1992 সন ওই সময়, আর নতুন ভাবে যে নামকরণ হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, সেটা 2021 সালে। প্রথম এই রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বিশ্বনাথ আনন্দ, বিখ্যাত দাবাড়ু বিশ্বনাথ আনন্দ।
ফার্স্ট টাইম। কোন অনুপাতে একজন মুদি দোকানির যথাক্রমে 30 টাকা ও 20 টাকা দামের দুই ধরনের মিষ্টি জন্য প্রতি কেজিতে মিষ্টি 25 টাকা, মানে দু প্রকার ছিল। প্রথম প্রকার 30 টাকা, পরেরটা যে 20 টাকা দাদা, আর ওভারঅল মিক্সচার করা রয়েছে এটা 25। এখন নতুন অনুপাত কত হবে, এটাই তো বলছি, দুই ধরনের মিষ্টি কোন অনুপাতে মুদি যথাক্রমে মেশানো হয়েছিল। তাহলে মেন ডেলিগেশন করে দেবো আমরা। 25 থেকে 20 গেলে 5, 30 থেকে 25 গেলে 5, তাহলে 5:5। তার মানে অ্যান্সার হবে 1:1। কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জেতা প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির কে? অপশন এ গীতা ফোগাট। তিনি তাহলে কুস্তির সঙ্গে রিলেটেড, এটাও পরীক্ষায় জিজ্ঞেস করতে পারি, মহিলা কুস্তিগির। আর প্রথম কমনওয়েলথ গেম খেলা শুরু হয় 1930 সনে। এটা প্রথমবার যে হতেছিল এটা কানাডাতে অনুষ্ঠিত হয়েছিল, কানাডা, ফার্স্ট টাইম। ভারতের কোন প্রতিবেশী দেশকে বজ্র ড্রাগনের দেশ বলা হয় বা বজ্রপাতের দেশ বলা হয়? অপশন ডি ভুটানকে। নেপালকে বলা হয় প্যাগোডার দেশ, ল্যান্ড অফ প্যাগোডা, গোল্ড প্যাগোডা, ল্যান্ড অফ গোল্ড প্যাগোডা। একটি চেয়ারে চিহ্নিত মূল্য মার্ক পায় 1650 টাকা। চেয়ারটির পরপর যথাক্রমে 10%, 20% ছাড় দেওয়া হলে তার বিক্রয় মূল্য কত? আপনাদের মার্ক পায় 1650। প্রথম ক্ষেত্রে 10% ছাড়, 90/100। আর নেক্সট ক্ষেত্রে 20% ছাড়, 80/100। এই শূন্য কাটো, এই শূন্য কাটো, তো সবই তো একটা, এই শূন্য কাটাকাটি গেল, একটু বেশি কেটে দিয়েছি। তাহলে এখানে থাকবে আমাদের 100, এই দুটো শূন্য কাটাকাটি গেল, এই শূন্য কাটবো আমরা। 2 দিয়ে যদি কাটি, 4 দোকানে 8, 5 দোকানে 10, 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 5 × 5। 1650 ছিল তিনটা, 10% ছাড় 90, 1, 2, 3। একটু দেখে নিচ্ছি, মার্ক প্রাইস ছিল 1650, তারপরে একে 10% ছাড় দেওয়া হলো, তাই 90/100। তারপরে 20% ছাড় দেওয়া হলো, তার মানে 80/100। এই শূন্য কাটা। তাহলে যদি এই শূন্য কাটলাম, 5 দিয়ে যদি কাটাকাটি করি, 3 × 5 = 15, 1, 3, 5 দোকানে 10, 2 দিয়ে 4। তাহলে 4 দিয়ে গুণ করে দাও, 3 × 4 = 12, 2, 3 × 4 = 12, একে 13 × 9, 9 দোকানে 18, 8, 3 × 9 = 27, একে 28, 18 আর 27 একে 28, 9 × 9 = 2, 11। 1188 হবে আমাদের সঠিক উত্তর। এটাই আমাদের সেলিং প্রাইস। নেক্সট অঙ্ক, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি শঙ্কুর উচ্চতা 12 সেমি। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ও ভূমির ক্ষেত্রফলের অনুপাত কত? শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফল। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হলো πr/l, আর শঙ্কুর ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা হলো πr²। তাই পাই তো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে দেখো 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধের মান 5 গেল। 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট শঙ্কুর উচ্চতা এত, বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে দেখো বক্রতলের ক্ষেত্রফল হলো আমাদের কি πr/l, আর ভূমির ক্ষেত্রফল হলো πr²। তাহলে l এর মান তো আমরা জানি না, তাহলে এটা যদি শঙ্কু হয় তো l এর মানটা বের করতে হবে। তাহলে তার ব্যাসার্ধ হলো 5 সেমি, এই যে উচ্চতা 12 সেমি, তাহলে l এর মানটা হবে এই মানটা, l এর মান, তার মানে a b c, এখানে b কোণের মান 90 ডিগ্রি। তাহলে l এর মান বের করতে গেলে আমাদের লম্ব স্কয়ার ভূমি স্কয়ার ফর্মুলা ইউজ করতে হবে, অতিভুজ স্কয়ারে। তাহলে l² = 12² 144, 5² 25, তাহলে l = 169, l²। তাহলে l = আমাদের 13, তাহলে l এর মান আমরা বের করে পেলাম 13। আর 5 12 এর মধ্যে ট্রিপলেট হয় 13, তাহলে l এর মান 13। তাহলে 5 হলো r এর মান, আর l এর মান হলো আমাদের 13, r², তাহলে 13 × 13, আর আমাদের কত 5, r² মানে 5, 5 × 5 মানে 25। তাহলে সঠিক উত্তর দাঁড়াবে আমাদের 13:5, অপশন ডি। তাহলে কি করলাম অঙ্কটা একবার বুঝিয়ে দিই।
শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল হলো পাই আর এল, এবং ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা হলো পাই আর স্কোয়ার। এখানে এল মানে হলো তীর্য উচ্চতা, যে এরকম স্ল্যান্ট হাইটটা থাকে সেটাকে বলা হয় এল। তার মানে আমরা ব্যাসার্ধ জানি 5 এবং হাইট হলো 12, তাহলে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার, অথবা তুমি তীর্য উচ্চতার ফর্মুলা মনে রাখবে √/r স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তাহলে আর এর মান আমাদের 5, 5 5 25, আর 12 12 144, 25 144 যোগ করলে 169, তার বর্গমূল করলে 13। এটাই হলো আমাদের এল এর মান। এল এর মান 13 এখানে বসিয়ে দিলাম। আর এর মান হলো আমাদের 5, 5 × 13, আর 5 5 25, 5 5 কাটা, তার 13:5। নিম্নলিখিত সুরকারের গান কান্তগীতি নামে পরিচিত। এখানে অপশনে রয়েছে দ্বিজেন্দ্রলাল রয়, অপশন বি রজনীকান্ত সেন, অপশন সি নজরুল ইসলাম, অপশন ডি অতুল প্রসাদ সেন। সঠিক উত্তর হবে অপশন বি রজনীকান্ত সেন। তিনি স্বাধীনতা রিলেটেড বিভিন্ন গান বা কবিতা লিখেছিলেন, তার এই গান কান্তগীতি নামে পরিচিত। আজকের ক্লাসে এই 35খানা কোশ্চেন ছিল। 35খানা কোশ্চেন সলভ করা হলো অঙ্ক এবং জিকে মিলিয়ে। যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দেবে, সকলেই এই ক্লাস থেকে উপকৃত হবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।